আসসালামু আলাইকুম। এই অনলাইন জব কোচিংয়ের পক্ষ থেকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে রিলেটিভ প্রনাউন। অর্থাৎ আমরা এর আগে প্রনাউনের দুটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। সেখানে প্রথম ক্লাসে আমরা প্রনাউন নিয়ে প্রনাউনের বেসিক এবং পার্সোনাল প্রনাউন নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয়টাতে আমরা অন্যান্য প্রনাউন নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের হচ্ছে রিলেটিভ প্রনাউন নিয়ে আলোচনা। রিলেটিভ প্রনাউন থেকে প্রশ্ন বেশি হয় আর এটা একটু অনেকের কাছে জটিল মনে হয়। সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আজকে একটু বেসিক আলোচনা করব। যতটুকু পরীক্ষা আসে ততটুকু নিয়ে আলোচনা করব। আমি বারবারই বলে থাকি আমার এখানে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, এর বেশি নয়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। রিলেটিভ প্রনাউন জানি রিলেটিভ রিলেটিভ কথাটার অর্থ কী? রিলেটিভ কথাটা হচ্ছে একটা সম্পর্ক করবে। তাহলে কার সাথে সম্পর্ক করবে? হয়তো আগেরটা না হয় পরেরটা। সাধারণত এখানে আগেরটার সাথে সম্পর্ক করা হয়। মানে আমি যদি এখানে একটা লাইন আপনাকে দেখাই, দেখেন এটা দেখে আই নো দ্য ম্যান হুম, এটার অর্থ কি? অর্থাৎ আমি যে লোকটিকে চিনি। অর্থাৎ এখানে এই যে হুমটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এই হুম দ্বারা কাকে বোঝাচ্ছে? আগের পূর্বের সেই নাউনটাকে বোঝাচ্ছে। এখানে দেখেন দ্য ম্যান হু, এখানে হু দ্বারা কাকে বোঝাচ্ছে? সেই দ্য ম্যানকে বোঝাচ্ছে। অর্থাৎ এই লোকটি যে, আমরা অনেক সময় এই ধরনের কথা বলে থাকি, এই যে লোকটি দেখতে পাচ্ছ, এই যে লোকটি দেখতে পাচ্ছ সে আমার ভাই। তাহলে এই যে লোকটি, দ্য ম্যান হু, হচ্ছে এই হু দ্বারা আমরা ওই লোকটিকে বোঝাচ্ছি। তো এই ধরনের মাঝখানে বসে আগেরটাকে নির্দেশ করবে, সেগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। আমি এটা এজন্য বললাম, অনেকে রিলেটিভ প্রনাউন আর ইন্টিগ্রেটিভ প্রনাউন এক করে ফেলেন। মনে রাখবেন হু হুইচ, যদিও হু হুইচ হোয়াট এগুলা ইন্টিগ্রেটিভ প্রনাউনও আছে। ইন্টিগ্রেটিভ প্রনাউন বলতে এটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হবে। আপনি যখন শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখবেন, তাহলে শেষে যখন প্রশ্নবোধক চিহ্ন দেখবেন মনে করবেন এটা ইন্টিগ্রেটিভ। আর যদি মাঝখানে বসে অন্য আরেকটাকে নির্দেশ করে সেক্ষেত্রে হচ্ছে আপনার রিলেটিভ প্রনাউন। ওকে, দেখি তাহলে বিশেষ করে হু, হুইচ, দ্যাট, হোম, হোস এই কয়েকটা বেশি দেখা যায়। আমরা এই কয়টা নিয়ে আলোচনা করব। হু সাধারণত ব্যক্তিকে নির্দেশ করে। হু এর বাংলাও হচ্ছে কি? কে। তাহলে কে দ্বারা আপনি তো মানুষকেই বুঝাবে, প্রাণীকেই বুঝাবে, ব্যক্তিকেই বুঝাবে। আর হুমত্ব কাকে? অর্থাৎ এটাও ব্যক্তিকে বোঝাবে। কথা হচ্ছে হু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আর হুম অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এবার আসেন হুইচ, দ্যাট, হোয়াট, এগুলো এই যে তিনটে দেখতে পাচ্ছেন, এগুলা তিনোটাই আপনার বস্তু অথবা প্রাণীকে নির্দেশ করে। তো এই তিনোটা সাবজেক্ট অবজেক্ট যে কোনোটাতেই বুঝতে পারে। এবার আসেন হোস প্লাস নাউন। হোসের পরে আপনাকে নাউন বসাইতেই হবে। এটা সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা কি শিখলাম? হু এবং হুম বসে ব্যক্তির ক্ষেত্রে, হুইচ, দ্যাট, হোয়াট এগুলো বসে বস্তু অথবা প্রাণীর ক্ষেত্রে। আর হোসটা ব্যক্তি, বস্তু, প্রাণী তিনটার ক্ষেত্রে বসতে পারে, তবে এটা সাবজেক্ট হিসেবে বসবে। আরেকটা জিনিস, আরও কিছু জিনিস আপনারা বেসিক শিখে রাখেন, আপনাদের কাজে লাগবে পরীক্ষার হলে। আপনাকে ধরেন একটা লাইন, আই সোজ দ্য বুক হুইচ ওয়ার ভেরি এক্সপেন্সিভ। এখানে দেখেন এই যে হুইচ, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউনের পরে আপনি দেখবেন কি আছে, দেখতে পাচ্ছেন বার্ব দেখতে পাচ্ছেন। তাহলে এখন আপনার মনের প্রশ্ন, আমি কি হু বসাবো না হুইচ বসাবো না দ্যাট বসাবো? অর্থাৎ বার্বের পর আগে তো এই তিনটাই বসানো যায়। সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আপনার যে এখানে যে সাবজেক্টটা থাকবে অথবা এই লাইনটা যেটা সম্পর্কে বলা হচ্ছে, এই পুরো লাইনটা পড়ে দেখবেন যে কি সম্পর্কে বলা হচ্ছে। এখন দেখেন আই সোজ দ্য বুক হুইচ ওয়ার ভেরি এক্সপেন্সিভ, যেটি খুব এক্সপেন্সিভ, মানে যেটা খুব ব্যয়বহুল বা দামি। তো এটা কাকে বোঝাচ্ছে? ওই বুকটাকে বোঝাচ্ছে। এখন বুকটা কি ব্যক্তি না বস্তু? নিশ্চয়ই বস্তু। তাই সেক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে আমরা জানি হুইচও বসে, দ্যাটও বসে। তো মোস্ট প্রেফারেবল হচ্ছে হুইচ বইয়ের ক্ষেত্রে। ওকে, তো এখানে কি শিখলেন? হু হুইচ দ্যাট বসতে হলে এরপরে কি থাকবে? বার্ব থাকবে। যদি বার্ব না থাকে অন্য কিছু থাকে, যেমন এখানে দেখেন হুম, এখানে আছে অল, তাহলে এটা কি বার্ব? এটা বার্ব নয়। সেক্ষেত্রে আপনি এখানে কি বসাবেন? হুমের পরে কি থাকে? সাবজেক্ট থাকে। এখানেও একটু যদি দেখেন, দেখেন হুয়ের পরে স্টুল আছে, অর্থাৎ এটা কি আছে? বার্ব আছে, হুয়ের পরে বার্ব। আশা করি বুঝতে পারছেন। এখানেও দেখেন দ্যাট বসছে, এরপরে কি আছে? ইজ আছে, অর্থাৎ বার্ব আছে। অর্থাৎ হু, হুইচ, দ্যাট এগুলো বুঝতে হলে পরে বার্ব থাকবে, আর হুমের পরে সাবজেক্ট থাকবে, আর হুজের পরেও নাউন থাকবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওই জন্য রিপিট করে আবার একটু দেখে নেন, আশা করি কাজে লাগবে। এখানে কিছু আমি এক্সাম্পল দেখি। আই নো দ্য ম্যান হু লস্ট হিজ ব্যাগ।
অর্থটা কি দাঁড়াচ্ছে, আমি লোকটাকে চিনি যে তার ব্যাগ হারিয়েছে। এখানে যে বলতে কাকে বোঝাচ্ছে, ওই লোকটাকে বোঝাচ্ছে, সেজন্য এখানে হু বসছে। আর হু এর পরে দেখেন বার বাসা, বার বাসা আমরা উপরে শিখেছি যে হু এর পরে হু, হুইচ, এখানে দেখেন হু, হুইচ, দ্যাট, এগুলোর পরে ভার্ব বলবে। 2 নম্বর, আই হ্যাভ লস্ট দ্য ফ্যান। এখানে ফ্যানকে বোঝাচ্ছে, এই হুইচ দ্বারা এই ফ্যানকে বোঝাচ্ছে। আই বট এ গ্লাস, আমি একটা গ্লাস কিনেছি, দ্যাট ওয়াজ ব্রোকেন, যেটা ভেঙে গিয়েছে। তাহলে এখানে যে ভাঙার কথা বলছে সেটা হচ্ছে গ্লাসকে নিয়ে কথা বলছে, তাহলে এখানে হয়তো হুইচ বা দ্যাট হিসেবে একটা বুঝতে পারে। আই হেল্পড এ ম্যান, এখানে আমি একটা লোককে সাহায্য করেছিলাম, এখানে লোকের কথা বললো অথবা ব্যক্তির কথা, সেক্ষেত্রে হুম বসছে। হ্যাঁ, আপনি বলতে পারেন এখানে হু বসাতে পারবো না, হু বসাতে হবে, কিন্তু হু এর পরে আপনাকে ভার্ব বসাতে হবে। তাছাড়া এগুলো একটা অর্থের ব্যাপার স্যাপার আছে, সেগুলো বিস্তারিত আরও ডিটেলস বলতে হবে। আপনি শুধু এতটুকু মনে রাখেন, হুমের পরে আপনার সাবজেক্ট বসবে, হুম দিয়ে সাধারণত আরেকটা লাইন শুরু করা হয়, আর হু বসলে সেক্ষেত্রে আপনি পিছনে ভার্ব বসাইতে হবে। আশা করি বুঝতে পারছেন, আপনারা এগুলো নিজ দায়িত্বে পড়ে নেবেন। এখানে দেখেন হুজের একটা ব্যবহার ছিল, হুজের পরে আপনি নাউন বসাইতে হবে, হুজের পরে দেখেন। ধন্যবাদ।